আসসালামু আলাইকুম। সকলকে অনিক্স বাংলা ল লেকচারে স্বাগতম। আজকে আমরা সাক্ষ্য আইন 1872 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে সাক্ষী সমূহ নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাক্ষী সমূহ নিয়ে। তো আজকের এই আলোচনাটার মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব সাক্ষ্য দিতে যোগ্যতা সম্পন্ন কারা, যোগ্য সাক্ষী, কোন সাক্ষ্যকে বা কোন সাক্ষীকে আদালত যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও সাক্ষ্য দিতে বাধ্য করতে পারবে না, ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো সাক্ষ্য আইন 1872 এর ধারা 118 থেকে 134 ধারা পর্যন্ত সাক্ষী যে কারা হবে, সাক্ষী সমূহ, এই সাক্ষী সমূহ সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আবার বলি, সাক্ষ্য আইনের ধারা 118 থেকে ধারা 134 পর্যন্ত সাক্ষী সম্পর্কিত বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে সাক্ষী সমূহ কারা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর ধারা 118 থেকে 120 ধারাতে আলোচনা করা হয়েছে যোগ্য সাক্ষী কারা হবে। ধারা 118 তে 120 ধারাতে ব্যাখ্যা করা হয়েছে যোগ্য সাক্ষী কারা হবে। তো এখানে ধারা 118-তে বলা হয়েছে যে ধারা 118 হচ্ছে জেনারেল বা সাধারণ ধারা, যেখানে বলা হচ্ছে যে সকল ব্যক্তি যোগ্য সাক্ষী হবে। কারা যোগ্য সাক্ষী হবে? যদি কোনো ব্যক্তি সাক্ষী যদি কোনো উক্ত সাক্ষীকে, মানে যদি কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হয় এবং ওই ব্যক্তি ওই সাক্ষীকে আদালত কোনো প্রশ্ন করলে তিনি তা বুঝতে পারেন এবং উত্তর দিতে পারেন, ওই সকল ব্যক্তি হচ্ছে কি ধারা 118 অনুযায়ী যোগ্য সাক্ষী। তো সকল ব্যক্তি, মানে ধারা 118 অনুযায়ী সকল ব্যক্তি যোগ্য সাক্ষী যদি তাকে যে আদালতে আনার পরে তাকে যে প্রশ্ন করা হয়, আদালতে তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ওই প্রশ্নটা সে বুঝতে পারে এবং সে অনুযায়ী সে উত্তর দিতে পারে, তবে ধারা 118 অনুযায়ী ওই সকল ব্যক্তি হবে কি যোগ্য সাক্ষী। হোক সে মধ্য, হোক সে অল্প বয়স্ক, হোক সে অতি বয়স্ক, হোক সে শারীরিক অসুস্থ, হোক সে পাগল, মানে যদি তাকে যে কারণে আদালতে যে সাক্ষীটা দেওয়ার জন্য উপস্থিত করা হয়েছে তাকে প্রশ্ন করলে যদি সে বুঝতে পারে এবং সে অনুযায়ী প্রশ্ন বুঝে যদি উত্তর দিতে পারে, তবে ওই সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। এ ধারায় যে ব্যক্তিদের কথা বলা হয়েছে মূলত তারা হচ্ছে কম বয়স্ক, বৃদ্ধ মানে অতি বয়স্ক, শারীরিক বা মানসিক অসুস্থতা, এ সকল কারণে কোনো সাক্ষী অযোগ্য হবে না যদি তাকে প্রশ্ন করলে সে বুঝে উত্তর দিতে পারে। ধারা 118 হচ্ছে মানে একটা জেনারেল ধারা, যে ধারায় বলা হয়েছে যে সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। মূল কথাটা হচ্ছে কি, যে তাকে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা সে বুঝতে পারে এবং সে অনুযায়ী যদি সে উত্তর দিতে পারে। তো এখানে বলছে কি কম বয়স্ক বা শিশু সাক্ষী, শিশু সাক্ষীর সাক্ষ্য। সাক্ষ্য আইনের 118 ধারায় বলা হয়েছে যে অল্প বয়স্ক, অতি বৃদ্ধ, মানসিক বা দৈহিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে প্রশ্ন করলে তারা যদি প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, তবে তারা যোগ্য সাক্ষী। 118 ধারায় পার্সন অফ টেন্ডার এজ ব্যবহার করা হয়েছে, কিন্তু কত বছর বয়সকে টেন্ডার এজ বলা হবে তা উল্লেখ নেই। ঠিক আছে, তার জন্য আমাদের বিভিন্ন যে কেস ল আছে সেই কেস ল গুলা স্টাডি করতে হবে। কেস ল গুলা স্টাডি করলে আমরা সেটা বুঝতে পারবো। তারপর হচ্ছে কি একটি শিশু যদি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে, তবে ওই শিশুও যোগ্য সাক্ষী। একজন উন্মাদ যদি নির্দিষ্ট বিষয়ে তাকে প্রশ্ন করা হয় এবং সে বিষয়ে যদি সে বুঝে উত্তর দিতে পারে, তবে একজন উন্মাদও যোগ্য সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারবে। এটাই বলা হয়েছে ধারা 118। তো এখন আমরা দেখব ধারা 119, বুবা সাক্ষী, ডাম উইটনেস। বুবা সাক্ষীকে ইংরেজিতে বলা হচ্ছে ডাম উইটনেসেস। এটা বলা আছে কোথায়? সাক্ষ্য আইন 1872 ধারা 119। এই ধারা অনুযায়ী যে সাক্ষী কথা বলতে অক্ষম, মানে বোবা, যে সাক্ষী বোবা কথা বলতে পারে না, তিনি তার বক্তব্য অন্য কোনো ভাবে অর্থাৎ লিখে বা ইশারা করে বোঝাতে পারেন এবং সেভাবে সাক্ষী দিতে পারেন, তবে সেই লেখা বা ইশারাকে আদালতে লিখিত লিখতে বা করতে হবে। মানে যে একজন ব্যক্তি উনি কথা বলতে পারে না, উনি মুখে কথা বলতে পারে না, কিন্তু অন্য কোনো ভাবে ইশারায় বা কোনো আহ লিখিতভাবে উনি সাক্ষ্য দিতে সক্ষম, তখন ওই সাক্ষ্যটা অবশ্যই আদালতের সামনে দিতে হবে, প্রকাশ্য আদালতে দিতে হবে।
এরূপ যদি সাক্ষ্য দিতে পারে, তবে ওই ব্যক্তিকে যোগ্য সাক্ষী বলে গণ্য করা হবে। ওই ভুয়া সাক্ষী, যে ডাম উইটনেসেস, তাকে যোগ্য সাক্ষী হিসেবে ধরা হবে। এরূপ ভাবে যে সাক্ষ্য দেওয়া হবে তা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। একজন ব্যক্তি যিনি মৌখিক ভাবে সাক্ষ্য দিতে পারে আদালতে উপস্থিত হয়ে, হ্যাঁ, আর যিনি বোবা, উনি যদি হচ্ছে লিখিত ভাবে বা ইশারায় হচ্ছে আদালতের প্রশ্নের, মানে প্রকাশ্য আদালতে প্রশ্ন বুঝে প্রশ্ন উত্তর দিতে পারে, তবে তার ওই সাক্ষ্যটাকেও মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। কিন্তু যে ব্যক্তি একই সাথে বোবা এবং কানে শোনে না, এমন হলে তিনি যোগ্য সাক্ষী হবে না। মানে কোন একজন ব্যক্তি উনি বোবা এবং কানেও শোনে না, এরকম হলে তিনি যোগ্য সাক্ষী হবে না। তবে এরূপ অবস্থায় এরূপ অক্ষম ব্যক্তিকে লিখে প্রশ্ন করা হয় এবং তিনি যদি লিখে উত্তর দিতে পারে, তবে বোবা এবং কানে শুনে না, এর কারণে তিনি অযোগ্য হবে না। যদি তিনি, তাকে যদি কোনো কিছু লিখে দেওয়া হয়, প্রশ্ন করা হয়, এবং তিনি যদি ওই লিখিত বিষয়টা বুঝে উত্তর দিতে পারে লিখে, তবে ওই ব্যক্তি অযোগ্য সাক্ষী হবে না। খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। সিম্পল বিষয় হচ্ছে কি, প্রশ্ন যদি বুঝতে পারে এবং সে অনুযায়ী যদি উত্তর দিতে পারে, তবে যে কেউ যোগ্য সাক্ষী। ধারা 120, ধারা 120 আলোচনা করা হয়েছে কি, স্বামী বা স্ত্রী এর সাক্ষ্য হওয়ার যোগ্যতা। স্বামী স্ত্রীর সাক্ষ্য, হ্যাঁ, স্বামী বা স্ত্রী এর সাক্ষী হওয়ার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে ধারা 120। এখানে বলা হয়েছে কি, যে 120 ধারা মতে মোকদ্দমার পক্ষগণ এবং স্বামী স্ত্রী দেওয়ানি মোকদ্দমায় যোগ্য সাক্ষী। একটা সিভিল সুটে স্বামী এবং স্ত্রী যোগ্য সাক্ষী হিসেবে যোগ্য হবে। দেওয়ানি মোকদ্দমায় স্ত্রী স্বামীর পক্ষে এবং স্বামী স্ত্রীর পক্ষে যোগ্য সাক্ষী। একটা সিভিল সুটের ক্ষেত্রে স্ত্রী স্বামীর পক্ষে এবং স্বামী স্ত্রীর পক্ষে যোগ্য সাক্ষী হবে। আর ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে বা স্বামী স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী স্বামীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে। এখানে কিন্তু স্ত্রী স্বামীর পক্ষে এবং স্বামী স্ত্রীর পক্ষে যোগ্য সাক্ষী হবে কোন ক্ষেত্রে? ফৌজদারি মামলার ক্ষেত্রে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে বা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে স্বামী স্ত্রীর পক্ষে এবং স্ত্রী স্বামীর পক্ষে যোগ্য সাক্ষী হবে। অন্যদিকে ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে স্বামী স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী স্বামীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে। এটা বলা হচ্ছে কোথায়? সাক্ষ্য আইনের 120 দ্বারা। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কি, যে সাক্ষী, যোগ্য সাক্ষী হওয়া সত্ত্বেও যে সকল ব্যক্তিকে আদালত সাক্ষ্য হিসেবে বাধ্য করতে পারবে না। মানে একজন ব্যক্তি, সে যোগ্য সাক্ষী, তার সাক্ষ্য দেওয়ার সকল ক্যাপাবিলিটিস আছে, মানে সে কম্পিটেন্ট টু বি এ উইটনেসেস, মানে সে সাক্ষী দেওয়ার মতো সকল যোগ্যতা আছে। তবুও যে সকল ক্ষেত্রে আদালত একজন ব্যক্তিকে সকল যোগ্যতা থাকার পরেও হচ্ছে সাক্ষী দিতে বাধ্য করতে পারবে না, সে বিষয়গুলো আমরা আজকে এখন আলোচনা করি। তো সাক্ষ্য আইন, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যে সকল ব্যক্তিদেরকে বিশেষ অধিকার বা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে, সে সকল ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? সাক্ষ্য আইনের 121 থেকে 129 ধারায়। তো 121 ধারায় যে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে, কাকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে? জজ এবং ম্যাজিস্ট্রেটদের সাক্ষ্য। হ্যাঁ, সাক্ষ্য আইনের 121 ধারায় জজ এবং ম্যাজিস্ট্রেটদের সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি, 121 ধারার বিধান মতে কোন ম্যাজিস্ট্রেট বা জজ যে আদালতের অধীন, সে আদালতের অনুমতি ব্যতীত ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে স্বীয় আচরণ সম্পর্কে বা জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে তার গোচরে এসেছে এমন প্রশ্ন উত্তর দিতে বাধ্য করবে না। মানে একজন ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট অথবা জজ, তিনি তার বিচার কার্য পরিচালনা করার সময়, মানে তার দায়িত্বরত অবস্থায় যদি এমন কোনো ঘটনা ঘটে, তবে ওই বিষয়ে তার যে আদালতের অধীন সে হচ্ছে ওই এক্সারসাইজ করছে, ওই আদালতের অনুমতি ব্যতীত তাকে বাধ্য করা যাবে না ওই সকল বিষয়ে সাক্ষ্য দিতে। এটা বলা আছে কোথায়? সাক্ষ্য আইনের 121 ধারায়। আমি আবার বলি, সাক্ষ্য আইনের 121 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট বা জজ যে আদালতের অধীন, সে আদালতের অনুমতি ব্যতীত জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে
স্বীয় আচরণ সম্পর্কে বা অথবা জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে তার গোচরে এসেছে, মানে তার অধীনে এসেছে এমন কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবে না। কিন্তু তিনি উক্ত পদের দায়িত্ব পালনে করার সময় অন্য কোনো বিষয় যদি দেখে, মানে তিনি ম্যাজিস্ট্রেট, তিনি তার বিচার কার্য ছাড়া আদার্স যদি কোনো বিষয় দেখে কোর্টের বাইরে, তবে তাকে সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি যদি সাক্ষ্য দেওয়ার যোগ্য হয়, তবে তিনি সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে। কিন্তু তার আদালতের কার্যক্রম প্রক্রিয়াকালে সে যে আদালতের অধীন, ওই আদালতের অনুমতি ব্যতীত তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এটা বলা আছে কোথায়? ধারা 121-এ। ধারা 122-এ বলা হয়েছে কি, বিবাহ বলবৎ থাকাকালে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো পত্র আলাপ মানে চিঠিপত্র আদান প্রদান করা হয়, তবে ওই পত্র আলাপ সম্পর্কে হচ্ছে কি সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। হ্যাঁ, এটা বলা হয়েছে ধারা 122-এ। তো সাক্ষ্য আইনের 122 ধারার বিধান মতে বিবাহ চলমান থাকাকালে স্বামী স্ত্রীর মধ্যে পত্রালাপের বিষয় প্রকাশ করা যাবে না। এটা খুবই একটা পার্সোনাল বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ চলাকালীন যদি কোনো চিঠিপত্র আদান প্রদান করা হয়, তবে এগুলো আসলে খুবই পার্সোনাল বিষয়। এই পার্সোনাল বিষয়গুলা হচ্ছে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য কি করা যাবে না, তাকে বাধ্য করা যাবে না। ঠিক আছে? তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। সেই তিনটা ব্যতিক্রম গুলা কি, যে পত্র প্রেরণকারী বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির সম্মতি প্রদান করলে, মানে যিনি এই চিঠিটা পাঠাইছে এবং যার কাছে পাঠাইছে, যার স্বার্থ সংশ্লিষ্ট আছে, তারা যদি সম্মতি প্রদান করে যে আপনি এই চিঠিটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, তখন তাকে এই সাক্ষ্য হিসেবে এটা মানে বাধ্য করা যাবে। অন্যথায় ধারা 122 অনুযায়ী বিবাহ চলমান অবস্থায় স্বামী স্ত্রীর যে চিঠিপত্র, সেগুলা আদালতে প্রকাশ করা যাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি ব্যতিক্রম, বিবাহিত ব্যক্তিদের মধ্যে যদি দেওয়ানি মোকদ্দমা হয়। হ্যাঁ, মানে যে বিবাহিত ব্যক্তি, মানে যে বিবাহিত স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে যে চিঠি প্রদান করা হয়েছে এবং তাদের মধ্যে যদি কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয়, হ্যাঁ, তবে এই চিঠিগুলো যদি রিলেটেড বিষয় থাকে, তবে তখন সেই মুহূর্তে তাদের এই আহ, ব্যতিক 122 দ্বারা ব্যতিক্রম হিসেবে তাদের চিঠিটা আদালতে প্রকাশ করা যাবে। 3 নম্বর ব্যতিক্রম হচ্ছে তাদের একজনের বিরুদ্ধে কোনো অপরাধ তাদের একজনের বিরুদ্ধে কোনো অপরাধ করার দায়ে অপরজন ফৌজদারিতে সোপর্দ হলে সেক্ষেত্রে পত্রে বিষয় প্রকাশ করতে পারে। মানে তাদের একজনের বিরুদ্ধে কোনো অপরাধ করার দায়ে অপরজন ফৌজদারিতে সোপর্দ হয়ে থাকলে সেক্ষেত্রে পত্রের বিষয় প্রকাশ করতে পারে। এই তিনটা হচ্ছে ধারা 122-এর ব্যতিক্রম। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ধারা, ধারা 123, রাষ্ট্রীয় ব্যাপার সম্পর্কে সাক্ষ্য। ধারা 123, সাক্ষ্য আইনের 123 ধারার বিধান অনুসারে রাষ্ট্রীয় বিষয়ে অপ্রকাশিত সরকারি রেকর্ড, মানে আনপাবলিশড অফিসিয়াল রেকর্ড, হ্যাঁ, যেগুলো হচ্ছে যদি প্রকাশ করা হয়, তবে হচ্ছে একটা বিশৃঙ্খলা দেখা দিবে এবং হচ্ছে পাবলিক যারা আছে, জনগণের স্বার্থ বিঘ্ন ঘটবে। তবে ওই সকল বিষয়ে হচ্ছে মানে ওই সকল বিষয়ে রাষ্ট্রীয় ব্যাপারগুলা, আনপাবলিশড অফিসিয়াল রেকর্ডগুলা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। ঠিক আছে? এখানে বলছি কি, যে 123 ধারার বিধান অনুসারে রাষ্ট্রীয় বিষয়ে অপ্রকাশিত সরকারি রেকর্ড, আনপাবলিশড অফিসিয়াল রেকর্ডস বিষয় হতে প্রাপ্ত কোনো তথ্যের ভিত্তিতে কাউকে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত, মানে ওই বিভাগের যিনি প্রধান, তার অনুমতি ব্যতীত সাক্ষ্য আহ, দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। তাহলে অপ্রকাশিত সরকারি রেকর্ড হতে কোনো তথ্য সাক্ষ্য হিসেবে উপস্থাপনের জন্য বাধ্য করা যাবে না। তবে যদি সংশ্লিষ্ট বিভাগের প্রধান অনুমতি দেয়, তবে সেটা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে। এখন আমরা দেখব ধারা 124, সাক্ষ্য আইনের 124 ধারায় বলছে সরকারি পর্যায়ে পত্রালাপ বিষয়ের সাক্ষ্য। হ্যাঁ, সরকারি পর্যায়ে পত্রালাপ বিষয়ের সাক্ষ্য। সাক্ষ্য আইনের 124 ধারার বিধান অনুসারে কোন সরকারি কর্মচারীর নিকট সরকারি কোনো গোপন বিষয়ে যেসব চিঠিপত্র আসে তা প্রকাশ করলে জনস্বার্থে ব্যাঘাত হবে বলে যদি মনে করে, তবে তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না।
মানে পাবলিক সার্ভেন্ট, ঠিক আছে। পাবলিক অফিসার যারা আছে, যেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা 2 এর উপধারা 17-তে ডিফাইন করে দিয়েছে যে পাবলিক অফিসার কারা হবেন। এখানে বলছে কি যে সরকারি কোনো কাজ কোনো কর্মচারীর নিকট যদি এমন কোনো সরকারি কাজের বিষয়ে কোনো চিঠি আসে যেগুলো গোপন রাখতে হবে, যেগুলো সরকারি সিক্রেট যে বিষয়গুলো আছে, সেই সিক্রেটটা যদি পাশ হয়ে যায় জনস্বার্থে, তবে সেটা জনস্বার্থে মানে পাবলিক ইন্টারেস্টে ব্যাঘাত ঘটবে, তখন তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। সাক্ষ্য আইনের 124 ধারা অনুযায়ী তখন সে বিষয়গুলা হচ্ছে কি প্রকাশ করা বা প্রকাশ করতে তাকে বাধ্য করা যাবে না। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 125 ধারায় বলছে কি অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ বিষয়। সাক্ষ্য আইনের 125 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তাকে অপরাধ সংগঠনের তথ্য কোত্থেকে সে পেয়েছে, সেটা মানে কে তাকে অপরাধের মানে সম্পর্কে এই বিষয়টা তথ্য দিয়েছে, সে বিষয়ে তাকে বাধ্যবাধকতা করা যাবে না। এবং রাজস্ব সংক্রান্ত অপরাধ বিষয়ে সংবাদ রাজস্ব বিভাগীয় কর্মকর্তা কোথা থেকে পেয়েছেন তা বলতে তাকে বাধ্য করা যাবে না। এটা হচ্ছে যারা হচ্ছে মানে হচ্ছে অভিযোগ দায়ের করছেন বা অপরাধটা প্রদান করছে তাদের সেফটি পারপাসে হচ্ছে এই ধারাটা। মানে 125 ধারায় বলছে কি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তা এবং রাজস্ব কর্মকর্তা তাদের হচ্ছে আহ, যে কোনো একটা অপরাধ সংগঠন হলে তারা যে তথ্যটা পায় কোথা থেকে তথ্যটা পেয়েছে, কে তথ্যটা দিয়েছে, সেটা সম্পর্কে ওই ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তা এবং রাজস্ব কর্মকর্তাকে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। তারপর হচ্ছে ধারা 126 পেশা সম্পর্কিত সংবাদ আদান প্রদান বিষয়ক সাক্ষ্য। 126 ধারার বিধান অনুসারে উকিল মক্কেলের সাথে তার এই যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবং পেশাগত উদ্দেশ্যে মক্কেল তার কাছে যে বিষয়গুলা বা যেসব সংবাদগুলা তাকে প্রদান করেন, সে সকল বিষয় মক্কেলের অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। মানে একজন উকিল তার মক্কেলের সাথে একটা মোকদ্দমা বা একটা মামলা সে ডিল করছে, এই মুহূর্তে মক্কেল তাকে কিছু ইনফরমেশন দিছে, কিছু ডকুমেন্ট দিছে, কিছু তথ্য দিছে। সেই সকল তথ্য একজন উকিল ওই তার পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় সে ওই ওই মানে মামলাটা রানিং অবস্থায় ওই মক্কেলের অনুমতি ব্যতীত, হ্যাঁ, ওই মক্কেলের অনুমতি ব্যতীত কোনো তথ্য, কোনো সিক্রেট ইনফরমেশন ডকুমেন্টস প্রকাশ করতে পারবে না। তবে এখানে দুইটি ক্ষেত্রে প্রকাশ করা যায়। এই এর দুইটা ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রমটা হচ্ছে যদি মক্কেল বেআইনি উদ্দেশ্য সাধনকল্পে এমন সংবাদ প্রদান করা হয়, মানে সে সে একটা আনলফুল মিন্স মানে বেআইনি উদ্দেশ্য সাধন করতে চায়, এবং বেআইনি উদ্দেশ্য সাধন করতে গিয়া সে যদি হচ্ছে কোনো উকিলের সাথে ডিল করে যে আমি একটা ওই জাল বিল অফ এক্সচেঞ্জ বানাবো বা জাল ডকুমেন্ট বানাবো, যার কারণে হচ্ছে আমি এটা লাভ করতে চাই, আপনি এই জন্য আমার পক্ষে হয় একটা মামলা নেন, এরকম যদি বেআইনি উদ্দেশ্য সাধন করবে কোনো সংবাদ প্রদান করে, তবে সেটা আহ, আহ, উকিল হচ্ছে সাক্ষ্য মানে প্রকাশ করতে পারে, অন্যথায় পারবে না। 2 নাম্বার হচ্ছে কি কোনো অপরাধ বা প্রতারণা সংগঠন করার উদ্দেশ্যে এমন ঘটনা বলা হয়ে থাকে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি যদি কোনো অপরাধ বা প্রতারণা সংগঠিত করতে চায় ওই মক্কেল এবং তার কারণে উকিলের সাহায্য নিতে চায়, তখন তাকে কিছু ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশন গুলা উকিল 126 ধারার ব্যতিক্রম হিসেবে প্রকাশ করতে পারে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা আলোচনা করলাম সাক্ষ্য আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় সম্পর্কে, যে সাক্ষী মানে যোগ্য সাক্ষী কারা, যোগ্য সাক্ষ্য কে 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 দিতে পারবে, এবং যোগ্য সাক্ষী হওয়ার পরেও কাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। ধন্যবাদ সকলকে।